টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের দুই পদক্ষেপ নিয়ে। এক হলো আন্দোলন করলে সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এই বিষয়ে অধ্যাদেশ জারি। অন্যটি হলো সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন। সরকারের এই দুই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের জন্য কতটা স্বস্তির কিংবা কতটা অস্বস্তির সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে আপনি এই দুটো খবরই হয়তো দেখেছেন। এই দুটো খবর আসলে সরকারি চাকরিজীবীদের জন্য কতটা স্বস্তির বা কতটা অস্বস্তির? যে পে কমিশন গঠনের কথা বলা হয়েছে সেটা তো খুবই স্বস্তির বিষয়। কারণ লাস্ট পে কমিশন ছিল 2015 সালে, এবং 2015 সালের পে কমিশনের মধ্যে দিয়ে একটা জিনিস ঠিক করা হয়েছিল যে মুদ্রাস্ফীতি যা হবে, মূল্যস্ফীতি, সেটার ভিত্তিতে পেতে পারবে, যাতে আর ভবিষ্যতে এরকম পে কমিশন করতে না হয়। আর দেখা গেল যে সরকার মূল্যস্ফীতি যা করেছে ডাবল ডিজিটে স্পর্শ করলো, 5%-এর বেশি মানুষের বেতন বাড়ানো হয়নি, যার ফলে যে মূল্যস্ফীতি ঘটেছে তাতে প্রতিকার অনেক কমে গেছে। সুতরাং সরকারি কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মচারীরা বা আমাদের গণকর্মচারীরা অনেকদিন ধরে দাবি করছেন যে তাদের এই বেতন ভাতার বিষয়টা ঠিক করতে হবে এবং তাদের জন্য একটা পে কমিশন লাগবে। সেখানে মহার্ঘ ভাতার বিষয়ে আলাপ হচ্ছিল, কিন্তু ইনসেন্টিভ আলোচনা হচ্ছিল, বিষয়টা দেওয়া হয়েছিল। সুতরাং এখন এই পে কমিশন গঠনের মধ্য দিয়ে হয়তো তাদের যে দাবিটা ছিল সেটা পূরণ হয়েছে, এই জন্য তারা সন্তুষ্ট থাকবেন। এবং পে কমিশন গঠন হলে তো সঙ্গে সঙ্গে আমরা রেজাল্ট পাবো না, এটাতে হয়তো বেশ কয়েক মাস সময় লাগবে। কেন, পে কমিশন অনেকের সাথে কথা বলবেন, অনেকের সাথে আলোচনা করবেন, আলোচনা করার মধ্য দিয়ে যখন একটা ফাইনাল রিপোর্ট পেশ করবেন, সেটা আবার সরকারের কাছে পেশ করা হবে। এই কমিশনের কতটা বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। তো ফাইনালি হয়তো এই বছর খানেক বা বছর দুয়েক লেগে যাবে পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন। 1 বছরের মধ্যে তো লাগবে এরকম মনে হয়। এটা আনন্দের খবর। আর অন্য যে খবরটি সেটি? অন্য যে খবরটি, এটা আরো পুরোপুরি আমাকে পড়তে হবে বিষয়টা। যে আপনি যেভাবে বলছেন যে আন্দোলন করলে চাকরি যাবে, বিষয়টা তো ওরকম ভাবে আসবে না। সরকারি চাকুরিবিদের পরিবর্তন এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, এবং কিছু 1979 সালের একটা মার্শাল অর্ডিন্যান্সকে পুরোপুরি সরকারি চাকরিবিধিতে নিয়ে আসার ফলে এটা নিয়ে কথাবার্তা হয়েছিল। বেশ কিছু দিন আমরা সচিবালয় এবং অন্যান্য জায়গায় আন্দোলন দেখেছি, তারপরে আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পরে এটার কিছুটা সংশোধন হয়েছে। আজকে এটা প্রিন্ট হয়ে গেছে বা গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। এটাতে আরো ভালোভাবে দেখতে হবে। বাট এর মধ্যে যদি কোনো কালাকানুন থাকে, যেটা জঙ্গলি আইন যদি থাকে, যে আপনি কোনো শোকজ করবেন না, তাকে সুযোগ দিবেন না, একেবারে যেটা মাদার ল, আপনি যার বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেবেন তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং সেটার জন্য একটা সময় দিতে হবে, পূর্ণ সময়, যেটা মানে বাস্তবানুক সময়, ন্যায়ানুক সময়। তো এই ন্যায়ানুক সময় দেওয়ার যদি বিধান টিধান না থাকে, তাহলে তো সেটা সুখের খবর নয়, নিশ্চয়ই সেটা আহ ভালো খবর না। এবং এটা নিয়ে আরো ক্ষোভ সৃষ্টি হতে পারে। এই কোভিড থেকে তখন আবার আন্দোলন হবে। সুতরাং আন্দোলন করলেই আপনি সরকারি চাকরি থেকে বের করে দিবেন এরকম না। যারা গণকর্মচারী তারা আন্দোলন করেন না সেভাবে, তারা তো প্রতিদিন আন্দোলন করেন না, এবং তারা কোনো রাজনৈতিক দল নয় যে তারা আন্দোলন করবেন। ট্রেড ইউনিয়নও না, ট্রেড ইউনিয়নের আন্দোলনে এক ধরনের প্যাটার্ন আছে। গণকর্মচারীরা সাধারণত তাদের কথা বলেন। এই যে যেমন পে কমিশন নিয়েও তো তাদেরকে কথা বলতে হয়েছে, তাদেরকে কিছুটা হলো আন্দোলন করতে হয়েছে। তো সুতরাং এখন আপনি পে কমিশন করেছেন, পে কমিশন এরকম ছোট ছোট বিষয় আছে, বা তাদের সাথে তাদের জীবনের সাথে যুক্ত অনেক বিষয় আছে, তাদের কল্যাণের বিষয় আছে, যেটা নিয়ে তারা কথা বলেন বা আন্দোলনের কথা বলেন, প্রেস কনফারেন্স করেন, দাবি দেওয়া পেশ করেন, এবং দাবি দেওয়া পেশ করার পরে হয়তো মিছিল করেন, একটা সমাবেশ করেন। তো এই সব জিনিস তো আমাদেরকে একটা গণতান্ত্রিক সোসাইটিতে মেনে নিতে হবে। পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই এই ধরনের আন্দোলনের সুযোগ আছে। ওইটাকে আন্দোলন না বলে দাবি পেশ করার এবং দাবি আদায় করার, দাবির জন্য প্রেশার তৈরি করার, আলাপ আলোচনা করার, পরিবেশ সৃষ্টি করার সুযোগ আছে। সরকার যে দুটি পদক্ষেপ নিল, এর প্রেক্ষাপট কি বলে আপনি মনে করেন? প্রেক্ষাপটটা তো একটা তো হলো যে পে কমিশন যেটা করেছে সেটা তো অনেকদিন ধরে সরকারি কর্মচারীরা বা গণকর্মচারীরা এই দাবি করে আসছেন, এবং এটা খুব যৌক্তিক একটা পদক্ষেপ। সুতরাং এটা তো বুঝাই যায় যে সরকার বিবেচনা করেছেন, এবং এটা ভালো। এটা গণকর্মচারীদের মধ্যে যাতে ক্ষোভ সৃষ্টি না হয় সেটা দূর করার তারা একটা চেষ্টা নিয়েছেন।
আর অন্য পদক্ষেপটা যদি আমরা আবার পুরানো জঙ্গলি আইনে ফিরে যাই, তাহলে এটা হতে পারে যে সরকার ভাবছেন যে গণকর্মচারীদের মধ্যে আন্দোলন হতে পারে এবং সেই আন্দোলনের সরকার একটা অসুবিধায় পড়তে পারেন, বিব্রত হতে পারেন, সেজন্য সরকার একটা আগাম ব্যবস্থা গ্রহণ করলেন। আমরা সম্প্রতি এনবিআর এ যেটা দেখেছিলাম যে দুটো এনবিআর কে বিলুপ্ত করে দুটি বিভাগ তৈরি মানে গঠনের যে সরকারের যে একটি পরিকল্পনা, এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু সেখানে আন্দোলন দেখেছি, দাবি দাওয়া পেশের জায়গাগুলোও দেখেছি, আবার সচিবালয় আমরা দেখেছি। তো আপনার কি মনে হয় যে আপনি একজন সাবেক সরকারি কর্মকর্তা, তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানে পদে বা চাকরিতে থাকাকালীন কি আসলে তাদের আন্দোলন কতটুকু যৌক্তিক বা করা কি উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? আন্দোলন কখন করে একজন মানুষ? যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়। আপনি তিনি গণকর্মচারী, এই জন্য তার দাবি দেওয়া পেশ করতে পারবেন না, কথা বলতে পারবেন না, প্রেস কনফারেন্স করতে পারবেন না, এরকম তো হতে পারে না। এবং তারপরে তারা তো দাবি দেওয়া যখন পেশ করার জন্য কর্তৃপক্ষের কাছে নিশ্চয়ই যেতে পারবেন, এবং তারপরে চূড়ান্ত আন্দোলনে তারা যোগ দিতে পারেন যখন কোনো কিছু নেগোসিয়েশন হয় না। এটা হলো একটা পরিবেশ তৈরি করা। আমাদের পরিবেশটা ওইভাবে যদি তৈরি হয়ে থাকে যে আমরা আলাপ আলোচনার দিক থেকে সবকিছু মীমাংসা করতে পারবো, এবং আমরা টাইম টু টাইম এই যে কমপ্লেন গুলা বা এই যে কোনো কর্মচারীদের সুখ দুঃখ বেদনা গুলো দেখতে পারবো, তখন নিশ্চয়ই কর্মচারীরা কোনো আন্দোলন করবেন না, কখনোই করবেন না। তো সেটা তো পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, আমরা যে দেখলাম যে পে কমিশন গঠন করা হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে। তো আসলে এটা যদি 6 মাস বা 1 বছর পরে এটা যখন কার্যকর হবে, তখন তো দেখা যাবে যে একটা ইনফ্লেশন বাড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু সেটা তো আবার বেসরকারি খাতে একইভাবে বাড়ছে না, বা বেসরকারি খাতে বাড়ানোর আসলে সরকারেরও সুযোগ নেই। তো সেটা কি আবার একটা শ্রেণীর উপর একটু ইনফ্লেশনের চাপ তৈরি করে কিনা? আমরা এর আগে যখনই বাড়ানো হয়েছে আমরা এটা লক্ষ্য করেছি আরকি। না, সেই চাপটা ওই অটোমেটিক ভাবে সৃষ্টি করে এরকমটা নয়। আমাদের পুরা দেশের কাঠামো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করতে হবে, এবং আমাদের তো একটা মিনিমাম ওয়েজ তো আছে। একটা মিনিমাম ওয়েজটা আমরা কত পর্যায় পর্যন্ত নিতে পারি সেটাও ঠিক করতে হবে, আবার আমাদের অর্থনীতি সেটা বহন করতে পারবে কিনা সেটা ঠিক করতে হবে। এটা একটা বড় ধরনের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেটাতে তো সরকারকে মনোযোগী হতে হবে। তো সরকার আপাতত তো সরকারি কর্মচারী বা গণকর্মচারীদের বিষয়টা দেখে, পাশাপাশি কিন্তু সব ক্ষেত্রেই সরকারের এই বেতন ভাতা নির্ধারণের একটা ইয়ে আছে। যেমন আপনার জার্নালিস্টদের জন্য ওই যে বেতন বোর্ড রোয়েদাদ একটা জিনিস আছে, গার্মেন্ট সেক্টর আছে, সেখানেও একদম সর্বনিম্ন বেতন কি হবে সেটা নিয়ে সরকার এটা নির্ধারণ করে দেয়। খুব ইনফর্মাল সেক্টর পর্যন্ত এটা যায় না, যেটা পৃথিবীর অন্যান্য দেশে আছে, যে আপনি আওয়ারলি ঘন্টা প্রতি আপনি কত টাকা সবচেয়ে কম দিতে পারবেন। সেই পর্যায়ে তো আমাদের অর্থনীতি পৌঁছে নেই। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবো একদিন আমাদের অর্থনীতি সেই পর্যায়ে যাবে, এবং তখন নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করে সেই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। আমি আপনার কাছে একটা শেষ প্রশ্নই করতে চাই, সেটা হচ্ছে যে এ দুই ক্ষেত্রেই আসলে একটা ভালো সমাধানের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ? এখন সরকারি কর্মচারী বিধিমালার যখনই আপনি পরিবর্তন করবেন, আমাদের দেশে তো সরকারের সমস্যাটা হলো, সব সরকারের সমস্যা হলো বা এরকম দেশগুলোতে, যে সরকার কখনো স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা করে না। আপনি যদি আলোচনা করতেন, যে ভালোভাবে যদি এটা আমরা সকলের মধ্যে আলোচনা করতে পারতাম, আলোচনার মধ্য দিয়ে যে আমরা এক জায়গায় উপনীত হতে পারতাম। কিছু আলোচনা হয়েছে, আমরা দেখেছি। কত আলোচনার ভিত্তিতে কতটুকু কি করা হয়েছে সেটা তো এখন পর্যন্ত আমি জানি না। তো এই আলোচনা যদি আমরা ফলপ্রসূ আলোচনার মধ্যে দিয়ে যে কোনো পদক্ষেপ নিলে সেটা অস্বস্তির কারণ হবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।